যারা সঠিকভাবে টেন্ডারই ভরল না তাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল নাইসাকে। অথচ সেই সময় এসএসসির নিজস্ব কম্পিউটার, ইউপিএস, কুলিং মেশিন সব রয়েছে। অন্য কথাও তো শুনি, চিত্তরঞ্জন বাবুকে জিজ্ঞাসা করবেন তো যে পার্থ চ্যাটার্জি যখন তাকে চাপ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি সেটা জানিয়েছিলেন নাকি জানাননি? ইডি এটার তদন্ত করে দেখছে, ও বাবা, ও বলে আমি জমির দালালি। আমি ভাবছি মন্ত্রীও জমির দালালি করছে, আর তৃণমূলের মন্ত্রী জমির দালালি করে মাত্র 90 লাখ টাকা নিচ্ছে। এ তো তৃণমূলের মন্ত্রীর জন্য লজ্জা। এ একেবারে চক্র। 2016 সালে নিয়োগ প্রক্রিয়া এবং সব, মানে এই যে কুন্তলের নাম বললেন, সব নিয়োগেরই এসে পেয়ে নিয়েছে, মানে কোনো নিয়োগ ছাড়েনি। প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, ইভেন অর্গানাইজার টিচারও। আমি বলছি না, চার্জশিটে বলা আছে। শুটিং চলছে হাসপাতাল বিডিও অফিস চত্বরে। কেউ আবার বিয়েতেও তুমি কোথায় পেলে এনাকে, ভিডিও অফিসও লেখে নিয়ে তৃণমূল তো আবার ভিডিও অফিসে শুটিং করবে এসেছিল এই কাঞ্চন। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল জামানার প্রথম এসএসসির চেয়ারম্যান বলা যেতে পারে, চিত্তরঞ্জন মণ্ডল, তিনি একেবারে বলছেন যে পার্থ চ্যাটার্জি তার ওপর চাপ সৃষ্টি করতেন দুর্নীতি করে চাকরি দেওয়ার জন্য। একাধিক লোকও নাকি তার বাড়িতে যেতেন যে অমুক লোক পাঠিয়েছে এটা বলে। কি বলবেন? হ্যাঁ, সে তো অবশ্যই। দেখুন, চাপ সৃষ্টি করেও যে কাজ হয়নি সেটা পরিষ্কার তার পরবর্তী কন্ডাক্টে। কেন এ কথা বলছি? দেখুন, এই এসএসসি চেয়ারম্যান ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল 11 সাল থেকে 13 সাল পর্যন্ত। সেই সময় 12 RLST কন্ডাক্ট হয়েছিল। আপনারা দেখছেন এই যে ফার্স্ট SLST 2016 নিয়ে মামলা হয়েছে, 26,000 প্যানেল বাতিল। 12 RLST সেটা নিয়েও মামলা হয়েছিল, যদি আমি সেই মামলা করিনি 12 RLST নিয়ে, অন্য যারা করেছিল, আমি কোনো আইনজীবীর নাম করছি না, কিন্তু সেটা নিয়ে মামলা করা সত্ত্বেও সেই মামলা খারিজ হয়েছে, অর্থাৎ মামলাকারীরা হেরেছে, এসএসসি মামলায় জিতেছে। অর্থাৎ মামলা করলেই যে নিয়োগ বাতিল হয়ে যায় তা নয়, এবং তৃণমূল কংগ্রেসের আমলেও মামলা করে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তাও নয়। এবং আপনাদের জ্ঞাতার্থে জানায় যে বামফ্রন্ট সরকার ওই এসএসসির নিজস্ব এই যে ওএমআর শিটের জন্য নাইসাকে ডেকেছে, বামফ্রন্ট সরকার তারা 4 কোটি টাকা দিয়ে IBM-এর কাছ থেকে কম্পিউটার, স্ক্যানিং মেশিন, কুলিং মেশিন, মানে স্ক্যান করতে গেলে গরম হয়ে যাবে মেশিন, কুলিং মেশিন, ইউপিএস, সমস্ত কিছু ওই এসএসসির নিজস্ব রয়েছে। 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত যখন চিত্তরঞ্জন মণ্ডল ওই এসএসসির চেয়ারম্যান ছিলেন, তখন সেই সমস্ত ব্যবস্থা এসএসসির মধ্যেই হলো এবং এসএসসির নিজস্ব মেশিন দিয়ে হলো। এবং শুধু তাই না, 2011 সাল থেকে 2013 সালের মধ্যে এই 12 RLST-তে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, তারা কি করেছেন, তারা ওএমআর শিটের কার্বন কপি বাড়ি নিয়ে গেছে। তাহলে 2013 সালে পর্যন্ত যেটা ঘটলো, 2016 সালে এসে সেটা ঘটলো না কেন? 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার সাপেক্ষে তখন আর এসএসসির ওই স্ক্যানিং মেশিনে স্ক্যান হলো না, বাইরে থেকে কোম্পানি ডেকে পাঠিয়েছেন। কেন? 2 নম্বরই করবেন বলে। হার্ড ডিস্ক চলে গেল এসএসসির বাইরে, পরবর্তীতে সিবিআই গাজিয়াবাদ থেকে উদ্ধার করলো হার্ড ডিস্ক। যদি এসএসসির স্ক্যানিং মেশিন যেটা আছে, এসএসসির কম্পিউটার, এসএসসির ইউপিএস, এসএসসির কুলিং মেশিন সব আছে, 10 থেকে 12 কোটি টাকা খরচা করে এই পুরো সিস্টেমটা বানানো হয়েছিল বামফ্রন্ট আমলে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এসে সেই সমস্তগুলো অকেজো করে বাইরের একটা কোম্পানি নাইসাকে সেই টেন্ডার দেওয়া হলো। আপনাদেরকে আমার টেন্ডার নোটিশ দেখাচ্ছি। টেন্ডারে আপনি যদি দেখেন যে বেসিক্যালি এসএসসি সংক্রান্ত টেন্ডারে, বন্ধ করো, এই দেখুন এসএসসি যে এই যে দিয়েছিল, এই মামলা শেষ হয়ে গেছে, এই যে এসএসসি সংক্রান্ত মামলা 2016 সালে যেটা বাতিল হলো 26,000-এ, এই হচ্ছে এসএসসির টেন্ডার, দেখতে পাচ্ছেন? এই টেন্ডারে এই দেখুন, আমি এইভাবে দেখাচ্ছি তার কারণ এই পুরো পেজটা, এই দেখুন টেন্ডারের নোটিশ দেখতে পাচ্ছেন। সরস্বতী প্রেস লিমিটেড, ডিজাইনিং অ্যান্ড প্রিন্টিং ওএমআর per 1000 ইনক্লুডিং প্যাকেজিং অফ 100, এইটা
4100 টাকা করে রেট দিয়েছে। স্ক্যানিং অ্যান্ড প্রিপারেশন অফ রেজাল্ট পার 1000 2050 টাকা রেট দিয়েছে। আর কনসোলিডেটেড ট্রান্সপোর্টেশন 8 টাকা 50 পয়সা পার কেজি প্লাস ট্যাক্স রেট দিয়েছে। একমাত্র দেখুন সরস্বতী প্রেসই 3টে আলাদা আলাদা হেডে রেট দিয়েছে। আর যাকে এই টেন্ডারটা দিয়েছে সেই নাইসা দেখুন আলাদা আলাদা হেডে কোনো প্রকার রেট দেয়নি, টেন্ডার রেট দেয়নি, শুধুমাত্র একটা কনসোলিডেটেড প্রাইস 8000 পার 1000 প্লাস ট্যাক্স। বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি কনসোলিডেটেড দিয়েছে এবং 3টে কোম্পানি ছিল যারা প্রাইভেট কোম্পানি, মিত্তাল ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড, সফটওয়্যার ডাটা ইন্ডিয়া লিমিটেড আর নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড। এই 3টে কোম্পানি দেখুন এই যে টেন্ডার মূল্যের পার্থক্য পড়ছে 1000 কপিতে 500 টাকা করে, একজন 9000 টাকা, একজন 8500 টাকা, একজন 8000 টাকা। বোঝা যাচ্ছে যে যুক্তি করে সব করেছে এবং তারা এই হেড ভেঙে ভেঙে কোনো প্রাইস রেট দেয়নি। এই নাইসাতে অ্যাকচুয়ালি ভুল টেন্ডার ফেলিয়েছিল, কারণ এরা যে ডিজাইনিং প্রিন্টিংয়ের জন্য কত রেট নেবে, স্ক্যানিং এবং স্ক্যানিংয়ের জন্য কত রেট নেবে, ট্রান্সপোর্টেশনের জন্য কত রেট নেবে, এর জন্য আলাদা আলাদা করে রেট দিতে হতো। তাহলে টেন্ডার যখন আলাদা আলাদা করে রেট দিল না, একটা কনসোলিডেটেড রেট দিল 3টে কোম্পানি এবং তাদের মধ্যে এই মানে পার্থক্য হচ্ছে 500 টাকা করে। বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি যুক্তি করে এটা তৈরি করা। যারা সঠিকভাবে টেন্ডারই ভরলো না তাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল নাইসাকে। অথচ সেই সময় এসএসসির নিজস্ব কম্পিউটার, ইউপিএস, কুলিং মেশিন সব রয়েছে, যেটা বামফ্রন্ট আমলে কেনা। মমতা ব্যানার্জি এই সমস্ত কিছু অকেজো করে এই নাইসাকে মমতার আমলে দেওয়া হলো। কেন? দুর্নীতি করতে হবে, 2 নম্বরই করবে। গোড়া থেকেই নেই, চেয়ারম্যান বলছে। অবভিয়াসলি এই তো দেখালাম টেন্ডার কিভাবে বলেছে। একই জিনিস হয়েছে প্রাথমিকে, এস বাসুরায়ন কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম, সে পেয়ে গেছে। এইগুলো আসলে কি বলুন তো, এই পুরো বিষয়টাই হচ্ছে দুর্নীতি করার জন্য। এই দুর্নীতি করার জন্য এই সিস্টেমটাকে ব্যবহার করা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের সাধারণ বেকার যুবক যুবতীদের সঙ্গে এইভাবে প্রতারণা করা হয়েছে। একেবারে যে মেশিন রয়েছে সেই মেশিন থাকা সত্ত্বেও, কম্পিউটার থাকা সত্ত্বেও বাইরে থেকে একটা কোম্পানিকে হায়ার করে নিয়ে এসে তাদেরকে দিয়ে ওএমআর শিট এইভাবে স্ক্যানিং করানো হচ্ছে। অনেকে তো অন্য কথাও বলে, ওই যে ডাটা স্ক্যান ট্যাগ বলে একটা কোম্পানিকে দেওয়া হয়েছিল, সে নাকি এসএসসির ওই চত্বরেই সেটা স্ক্যান করেছে। অনেকে তো বলে বাইরে থেকে মেশিনও আনিনি, অ্যাকচুয়ালি ওই মেশিনটাকে দিয়েই স্ক্যান করিয়ে নিয়ে ওই হার্ড ডিস্কটাকে নিয়ে চলে গেছে। আচ্ছা, এত কিছুর পরেও পার্থ চট্টোপাধ্যায় তিনি কোর্টে দাঁড়িয়ে দাবি করছেন যে তিনি নির্দোষ। অন্যদিকে চিত্তরঞ্জন মণ্ডল, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, তিনি আমাদের একটি ইন্টারভিউতে বলেছেন যে পার্থ চ্যাটার্জি নাকি তাকে নাকতলার বাড়িতে ডেকে নিয়ে গেছিল এবং তাকে বলেছিল আমি দলের নাম্বার 2, আপনাকে পদ ছেড়ে দিতে হবে। অন্য কথাও তো শুনি, চিত্তরঞ্জন বাবুকে জিজ্ঞাসা করবেন তো যে পার্থ চ্যাটার্জি যখন তাকে চাপ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি সেটা জানিয়েছিলেন নাকি জানাননি? যোগাযোগ করতে পারেননি। যোগাযোগ করতে পারেননি নাকি তিনি গেছিলেন সেদিন দেখা করেননি? জিজ্ঞাসা করবেন তো। পলিটিশিয়ান তো মমতা বন্দ্যোপাধ্যায়, জিজ্ঞাসা করবেন চিত্তরঞ্জন বাবুকে যে তিনি যখন পার্থ চ্যাটার্জি এবং মুকুল রায়ের দ্বারা চাপ খাচ্ছেন তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কি চাননি? তিনি চেয়েছিলেন এবং করতে পারেননি। হ্যাঁ, অবভিয়াসলি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা করার জন্য গেছিলেন কি যাননি? মমতা ব্যানার্জির সাথে দেখা করতে পারেননি না, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেননি? তার মানে দেখা না করার মানে হচ্ছে যে আমি পার্থর সঙ্গে রয়েছে, এটা বুঝিয়ে দেওয়া। খুব সিম্পল। এখনো চিত্তরঞ্জন বাবু বেঁচে আছেন, জিজ্ঞাসা করবেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা করার চেষ্টা করেছিলেন কি করেননি, গেছিলেন কি যাননি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন নাকি করেননি। তার পক্ষ থেকে চেষ্টা ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কি চেষ্টা ছিল? করে উঠতে পারেননি তিনি বলেছিলেন।
করে উঠতে পারেননি, তা দেখা করেননি। কেন করেননি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। দেখা করেননি, আসলে বুঝিয়ে দেওয়া যে আমি রয়েছি পার্থ চ্যাটার্জির সাথে, তোমার সাথে নয়। এটা পলিটিশিয়ানদের পলিটিক্স। দাদা একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। এই যে নিয়োগ দুর্নীতি, একের পর এক মাথা যেমন বেরোচ্ছে, একের পর এক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, এবার কি তাহলে কারামন্ত্রীও কারাগারে? অপেক্ষা করুন, তার তো আবার 2016 সালের একটা স্কিম ছিল যে যদি কারোর এই ধরনের কালো টাকা থেকে থাকে সে ডিক্লেয়ার করলে তার সর্বমোট 30% ট্যাক্স, 7.5% সারচার্জ এবং 7.5% পেনাল্টি লাগবে, অর্থাৎ টোটাল 45% ওই যে অ্যাসেট ডিক্লেয়ার করবে যেটা এতদিন কালো ছিল সেখান থেকে সাদা হবে, 45% ট্যাক্স দিলে তার ট্যাক্স মুক্তি করবে, মানে কালো টাকাটা সাদা হয়ে যাবে। তো সেই মন্ত্রীমশাই তিনিও 2 কোটি টাকা ডিক্লেয়ার করেছিলেন তার আনডিক্লেয়ার্ড অ্যাসেট হিসেবে। 90 লক্ষ টাকা তার ট্যাক্স লেগেছে, মানে ট্যাক্স প্লাস পেনাল্টি প্লাস সারচার্জ মিলে টোটাল 45%। টাকাটা পেলেন কোথায়? ইডি এটার তদন্ত করে দেখছে, ও বাবা, ও বলে আমি জমির দালালি। আমি ভাবছি মন্ত্রীও জমির দালালি করছে, আর তৃণমূলের মন্ত্রী জমির দালালি করে মাত্র 90 লাখ টাকা নিচ্ছে। এ তো তৃণমূলের মন্ত্রীর জন্য লজ্জার। সেই লাল ডায়েরিতেও তার নাম আছে, কুন্তল ঘোষের কাছ থেকে যে লাল ডায়েরি। কুন্তল ঘোষের দিয়ে যা আছে, আমি বলবো আপনাদের সিবিআই চার্জশিট দেখুন। এ লাল ডায়েরিতে কি 90 লাখ দেখছেন? শুধু কোটি পড়বেন, শুধু কোটি পড়বেন, 2-4টে প্যারাগ্রাফ পড়ার পরে আপনি হাঁপিয়ে যাবেন, এত কোটি, শুধু কোটি পড়বেন। এ ওকে মেল পাঠিয়েছে, এ ওকে মেল পাঠিয়েছে, 150, 250, 300 করে মেল যাচ্ছে, ক্যান্ডিডেটদের নামের লিস্ট যাচ্ছে, আর কোটি কোটি টাকা হিসাব উঠছে। সে একেবারে সাংঘাতিক চক্র। এই মিটার বাড়ছে, অসাধারণ। তৃণমূল কংগ্রেসের আমলেই এটা মানুষ দেখলো। লোকে মেল চালাচালি করতো, অন্য লোকে যে দেখলো মেল চালাচালি করে চাকরি পাওয়া যায়, এ ওকে লিস্ট পাঠিয়ে দিল, চাকরি হয়ে গেল। দাদা একেবারে শেষ প্রশ্ন, আজকে সিবিআই চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে লেখা রয়েছে যে পার্থ চ্যাটার্জির হাত ধরেই বলা যেতে পারে 183 জন অবৈধভাবে চাকরি পেয়েছে। মাত্র 183 জন নয়, নাকি নাকতলের বাড়িতে বসে তৈরি হতো, এমন অভিযোগ উঠেছে এই চার্জশিটে। দেখুন 183 জন এটা খুব স্বল্প। তিনি তো নির্দোষ, তিনি বলছিলেন, আপনারা অসত্য কথা বলছেন, কোর্টে দাঁড়িয়ে তিনি বলেছেন। দেখুন পৃথিবীতে এমন কোনো দোষী ব্যক্তিকে পাবেন না যিনি বলবেন আমি দোষী। তার আইনজীবী তো বলেছিলেন যে এই যে অবৈধভাবে চাকরি দুর্নীতি করে, এর সাথে তার কি বলে পার্থ চ্যাটার্জির কোনো যোগ নেই, কোথাও এটা কথাটা উঠে আসেনি। তাহলে এই 183 জন কোথা থেকে? ওইরকম অনেক 183 জন, আপনি সামান্য 183 জনে পড়ে আছেন কেন? আপনি চার্জশিটের একটা অংশ দেখছেন, গোটা চার্জশিট দেখুন, ভবিষ্যতে কি উঠে আসছে সেটা দেখুন। এ একেবারে চক্র। 2016 সালে নিয়োগ প্রক্রিয়া, এবং সব মানে এই যে কুন্তলের নাম বললেন, সব নিয়োগেরই এসে পেয়ে নিয়েছে, মানে কোনো নিয়োগ ছাড়েনি। প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, ইভেন অর্গানাইজার টিচারও। আমি বলছি না, চার্জশিটে বলা আছে, কোনো নিয়োগ ছাড়েনি, কোনো 2 নম্বরই ছাড়েনি, সব 2 নম্বরই করেছে। অথচ এরা সব এখন সাধু হয়ে গেছে, সব বলছে আমি নির্দোষ। পার্থ বলছে আমি নির্দোষ। ও যে কটা বেল পেয়েছে তারা তো মানে প্রায় সাধু। আর কিছুদিন পরে স্বমহিমায় সব ফিরবে হয়তো, যেমনভাবে সব অন্যান্য সাধুরা সব স্বমহিমায় ফিরেছে, সব স্বমহিমায় পদে ফিরবে। এই সাধুদের আমরা দেখেছি তো যে কীভাবে এরা এই গোটা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। পশ্চিমবঙ্গের মানুষের অন্ততপক্ষে এই গর্বটা ছিল যে পশ্চিমবঙ্গ শিক্ষা দীক্ষায় আগিয়ে, পশ্চিমবঙ্গের মানুষ কিছুটা হলেও সংস্কৃতি মনস্ক। পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে কিছু হোক না হোক
দুটো জিনিসের চর্চা পাবেন, একটা শিক্ষার চর্চা, একটা হচ্ছে সংস্কৃতির চর্চা। কেউ গান শেখেন, কেউ নাচ শেখেন, প্রতিদিন সন্ধ্যাবেলায় একটু হারমোনিয়াম নিয়ে কেউ বসেন, কেউ তার ছেলেকে শনিবারে রবিবারে আঁকাতে নিয়ে যান। আপনিও মাথা নাড়ছেন, আপনিও ছোটোবেলায় করেছেন। এটা পশ্চিমবঙ্গের কালচার। সেখান থেকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ দেখছে পার্থ, মানিক, কুন্তল, শান্তনু, মমতা ব্যানার্জি, এ কারা, কোথা থেকে এলো? বলছি এই ওকে মেল দিয়েছে, ও ওকে মেল চালিয়েছে, এই 100 চলে গেল, এই 150 চলে গেল, এই 15 কোটি চলে গেল, এই 20 কোটি চলে গেল। এ কি মানে? আপনাকে যদি আমি এখন এই সিবিআই চার্জশিট পড়তে শুরু করি, কিছুক্ষণ পরে আপনার মাথা ঘুরবে। মানে কোটিটা কোনো ব্যাপারই না। এই যে চন্দ্রনাথ নিয়ে 2 দিন থেকে দেখাচ্ছে ও 90 লাখ টাকা করে, 90 লাখ টাকা কি করে ট্যাক্স দিল। আরে ভাই 90 লাখ কোনো ব্যাপার হলো? 2 কোটি কোনো ব্যাপার হলো ওদের জন্য? 2-4 হাজার কোটি টাকা হলেও তৃণমূল কংগ্রেস এখন অবাক হবেন না। আমাকে একজন আজকে সব পাঠিয়েছে, এই 24 পরগনার একটা বিডিও অফিস কাজের দিনে, একটা হাসপাতাল বিডিও অফিস কাজের দিনে, সেখানে শুটিং চলছে, শুটিং ফলতাতে কাজের দিনে আমাকে পাঠিয়েছে, শুটিং চলছে বিডিও অফিসের ভিতরে, শুটিং চলছে দেখাচ্ছি। এই শুটিং চলছে, এই শুটিং চলছে হাসপাতাল বিডিও অফিসের চত্বরে। কেউ আবার বিয়েতেও, তুমি কোথায় পেলে এনাকে, ভিডিও অফিসও লেখেনি, তৃণমূল তো আবার ভিডিও অফিসে শুটিং করবে এসেছিল এই কাঞ্চন। কাজের দিনে ফলতাতে, ওই কি ওর নামটা কি জানো, ওই জাহাঙ্গীর না কি, ওই এলাকার নেতা, কাজের দিনে ফলতাতে কি না বিডিওর হাজবেন্ড, সে তার ফিল্ম হচ্ছে, শুটিং চলছে, হাসপাতাল বিডিও অফিস মিলে শুটিং চলছে। গোটা রাজ্যটা এন্টারটেনমেন্টের রাজ্য হয়ে গেছে।